হ্যালো ফ্রেন্ডস, অর্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে এলাম আর একটি জম্পেশ রোমাঞ্চকর ভয় ধরানো ভূতের গল্প। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। গল্পটির শিরোনাম হচ্ছে শেষ রাতের ট্রেন। রিভুদের বাড়িটার পশ্চিম পাশ দিয়ে বিশাল এক অজগর সাপের মতো এঁকে বেঁকে চলেছে পাকা সড়ক। দক্ষিণ দিকে রেল লাইন। এই কিছুদিন আগেও মিটার গেজ ছিল, হালে বটগ্রেস হয়েছে। রিবুর বয়স 11 পেরিয়ে 1 মাস হলো, 12তে পড়ল। ছোট বোন দিশা 8 বছরে পা দিয়েছে। কয়েক মাস আগে ওদের ঘর নতুন করে দালান কুটা হয়েছে। দক্ষিণের একটা রুম এখন রিবুর দখলে, খালি পড়েছিল। ও জেদ ধরাতে শেষ অবধি মা ওর রুম হিসেবে সাজিয়ে দিতে বাধ্য হলেন। রিবুর হয়েছে মজা। রাত জেগে বেদম পছন্দ মতো বাংলা ইংলিশ গল্পের বই মজাসে পড়তে পারে। তার এই পাঠ্য তালিকায় কী নেই? সঞ্জিত রায়ের মার্কাট্টা বই থেকে শুরু করে নানা কিসিমের ডিটেকটিভ বই, হরর সিরিজ, বিভূতিভূষণের চাঁদের পাহাড়, আরও কত কী। ওর ঠাকুরদা বাবা দুজনেই ওদের লাইব্রেরিটা সাজিয়েছেন মনের মতো করে। আর বন্ধুরা প্রচুর হরর বই সাপ্লাই তো দিতেই যাচ্ছে। বইয়ের আবার অভাব। রাত 1টা পর্যন্ত বই পড়া। রাত 1টার মালগাড়িটা যখন কুঝিকঝিক করে সিটি বাজিয়ে বাড়ির ওপাশে স্টেশন 1 মিনিট দমকিয়ে দম নিয়ে আবার একদিকে চলতে শুরু করে, ঘন ঘন লম্বা সুরে সিটি বাজিয়ে, তখন রিবু দক্ষিণের খোলা জানালাটায় কয়েক মিনিট দাঁড়ায়। মন্দগতিতে ট্রেনটা ওদের বাড়ি পাশ না করা পর্যন্ত ও দাঁড়িয়ে দেখতেই থাকে। ট্রেনটা বেরিয়ে যেতেই রিবু শুয়ে পড়ে। তারপর 1 মিনিট এপাশ ওপাশ, তারপর ঘুমে গলে কাদা। ডেইলি রুটিন তার এটাই। সেদিন ছিল পূর্ণিমা, শরতের সুগন্ধি রাতের অমল পূর্ণিমা। রাতের খাওয়া দাওয়া শেষ, স্কুলের পড়াও শেষ। মা বললেন, রিবু, দিশা যাও ঘুমিয়ে পড়ো, ভোরে উঠবে, অনেক রাত হয়েছে। রিবু গভীর মনোযোগ দিয়ে একটা হরর বুক পড়ছিল। খেয়াল নেই রাত যে গভীর হয়ে গেছে। হঠাৎ দমকা হাওয়ায় এক ঝলক শিউলির মিষ্টি গন্ধ ঘরে ঝাঁপিয়ে পড়ল। পায়ে পায়ে সে অভ্যেস মতো খোলা জানালায় দাঁড়ালো। বাইরে তাকিয়ে অবাক। সারাটা পৃথিবী ফকফকে যোজনায় থই থই করছে। দিনের বেলার মতন সব কিছু সুস্পষ্ট দেখা যাচ্ছে। রিবু এমনটা কখনো দেখেনি। হঠাৎ রাত জাগা একটি কাক ডেকে উঠল, কা কা কা। রিবু কোন বইয়ে পড়েছিল যেন কাক যোচনার কথা। রাতে এইভাবে কাক যোচনায় ডেকে বলে বোধহয় বলা। এমন সময় বাইরে কেমন যেন একটা ছায়া খেলে গেল। রিবু আকাশে তাকালো। না, আকাশ তো পরিষ্কার, কোনো মেঘ নেই। ভাবতে না ভাবতে আবার ছায়া, অন্ধকার। এবার যেন খুব গাঢ় অন্ধকার। এভাবে পরপর কয়েকবার হলো। ক্রমশ অন্ধকারটা বাড়তেই থাকলো। হঠাৎ এই আলো, এই কালোর পরে কেবল অন্ধকার। আর বাড়ির গাছপালা ঝোপঝাড়ে শো শো করে ঝড়ের শব্দের মতো হতে থাকলো। কাক পাখিরা ভয়ে প্রচণ্ড ডাকাডাকি শুরু করলো। রিবুর গলাটা অজানা আশঙ্কায় ছমছম করে উঠল। সে ভাবল, তাহলে ঠাম্মা যে বলতো ব্রহ্মদত্তের কথা, এই কি তবে সেই? ঘাড়ের কাছে কার যেন ফোঁসফাঁস গরম শ্বাসের হালকা আওয়াজ এসে লাগলো। ভয়ে সে বাবা বাবা বলে চিৎকার করতে চাইল, পারল না। তার বরফ ঠান্ডা হাত মুখ চেপে ধরল। এমন অবস্থায় কার ফেসফেসে গলার স্বর সে শুনতে পেল, ভয় পাবি না বেটা, আই এম মরিসন, দৈবদত্তী নই, তোর কিছু হবে নই। শেষ কথা কঙ্কালের মতো একটা কিছু এক হাতে গলা জড়িয়ে আর হাতে রিবুর শরীরটা জড়িয়ে ধরতে চাইল। একটা শীতল স্রোত যেন সুমেরু মহাসাগর থেকে এসে ভয়ঙ্কর ঢেউ রিবুকে ভাসিয়ে নিয়ে যেতে চাইল। সে চিৎকার করে বাবা মাকে ডাকতে চাইল, কিন্তু পারল না। জ্ঞান হারিয়ে রিবু হুড়মুড় করে পড়ে গেল। এমন সময় সে ট্রেনের তীব্র সিটি যেন শুনতে পেল। শুনল কুঝিকঝিক ঝমঝম। অন্ধকার কেটে গেল।
একটা বিকট চিৎকার শুধু শোনা গেল। কে যেন ঝড়ের বেগে জানালা দিয়ে হাওয়ার মতো বেরিয়ে গেল, আর ট্রেনটি অন্যদিনের চেয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেল। এবার রিবু চিৎকার করে বাবা মাকে ডাকতে পারল। ওর আর্তনাদে ঘুম ভেঙে তারা ছুটে এলেন। ফ্লোর থেকে তাকে বিছানায় তুলে উদ্বেগের চূড়ান্তে জানতে চাইলেন কি হয়েছে। রিবু মাকে জড়িয়ে ধরে শুধু বলল, মা আমি তোমার কাছে শোব। ঠিক আছে বাবা চল, মা বললেন। দুজনে ধরে তাকে পাশের রুমে বিছানায় শোয়ালেন। রিবু আবার জ্ঞান হারিয়ে ফেলতে শুধু বিড়বিড় করতে লাগলো, মরিসন মরিসন। রিবুর মা ফুফিয়ে কেঁদে উঠলেন, কেঁদে কেঁদে বলতে লাগলেন, হায় হতভাগা মরিসন, আজও তো তোর মুক্তি হলো না। রিবু তখন ঘুমিয়ে পড়েছে। পরদিন ভোরে রিবু চোখ মেলে তাকালো, কুসুম কুসুম ভোর, শিশির ভেজা শিউলির গন্ধে মম। লাফ দিয়ে বিছানা থেকে নামলো রিবু। কাল রাতের সব ঘটনা একটুকু মনে নেই তার, শুধু মনে হচ্ছিল যেন একটা দুঃস্বপ্ন দেখেছে। ব্রেকফাস্ট টেবিলে সবাই বসা, বাবা গম্ভীর মুখে, দিশা আতঙ্কে মাখামাখি হয়ে, আর মাকে দেখে মনে হচ্ছিল এখনই হাউমাউ কেঁদে ফেলবে। থমথম রিবু কিং কর্তব্য মিবুর। একটা চেয়ার টেনে বসতে দিশা বলে উঠল, দাদাভাই তোর কি হবে রে? রিবু কিছু উত্তর দেবার আগেই মা ফোঁস করে কান্না করে দিল। বাবা দুজনকেই জোরে ধমক দিয়ে চুপ করালেন। রিবু মিনমিন করে জানতে চাইল কি হয়েছে কিনা। বাবা গম্ভীর গলায় বললেন, কোথায় কি হয়েছে যত সব। সারাদিন মা যেমন তেমন কাটলো, শুধু কজন লোক এলো। বাবার সঙ্গে চাপা গলায় কিসব বার্তালাপ হলো, আর যাবার সময় ছোট্ট একটা পুটলি বাবার হাতে দিয়ে গেল। রিবুর কৌতূহল হলেও জিজ্ঞেস করার সাহস হলো না। শেষমেশ ভাবলো, যাকগে, রাতে রিবু নিজের রুমে থাকবেই, নাছোড়বান্দা। অবশেষে ঠিক হলো বাবা রিবুর সঙ্গে ঘুমাবেন। অজ্ঞতা নিমরাজি হতে হলো তাকে। বাবা প্রায় 11টার দিকে ঘুমোতে এলেন। রিবুকে বললেন, আর পড়তে হবে না, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। রিবু সবেমাত্র একটা গল্পের বই হাতে নিয়েছিল, কি আর করে, শুয়ে পড়ল। বাবা সেই পুটলিটা রিবুর বালিশের নিচে রেখে দিলেন। আধ ঘন্টার ভেতর মৃদুলে বাবার নাক ডাকার শব্দ শুরু হলো, আর কিছুক্ষণ এপাশ ওপাশ করে রিবু ঘুমিয়ে পড়ল। কতক্ষণ হলো সে জানে না। হঠাৎ যেন বরফ ঠান্ডা হতে ধাক্কা মারতে লাগলো। দরফর করে সে উঠে বসলো। ডিম লাইটের অস্পষ্ট আলোয় চারপাশে তাকালো, নাই, কেউ তো কোথাও নেই। এমন সময় ট্রেনের সিটি শোনা গেল। রিবু পা টিপে টিপে দক্ষিণের জানালার কাছে গেল, বাবার যাতে ঘুম না ভাঙে। চুপি চুপি জানালার ছিটকিনি খুলে বাইরে তাকালো। পূর্ণিমার পরদিনের শেষ রাতের উজ্জ্বল জ্যোৎস্না যেন খিলখিল হেসে পরিপার্শ্বে কেমন এক মায়াবী জগৎ গড়ে তুলেছে। রিবু চোখ ফেরাতে পারছিল না। এমন সময় ঝিকঝিক ঝমঝম ট্রেনটা ছুটে আসতে লাগলো। রিবু এক দৃষ্টিতে তাকিয়েছিল। রিবুর শরীরটা একটা দৃশ্য দেখে পাথরের মতো শক্ত হয়ে গেল। ইয়া দশায় ঢেঙ্গা টুপি পরা একটা লোক চিৎকার করে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে তার শরীরটা কেটে টুকরো টুকরো হয়ে গেল। আতঙ্কে রিবু চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। সে চাইল ছুটে বিছানায় বাবার কাছে যেতে পারল না। আকস্মিক চারপাশ ঘুরঘুটে অন্ধকারে ডুবে গেল। তার অদ্ভুত এক ঠান্ডা তাকে জমিয়ে দিল। আগের দিনের ঠান্ডা কঙ্কাল হাত দুটি তাকে চেপে ধরল। কে যেন ঠান্ডা ছুরি দিয়ে তাকে ফালাফালা করে ফেলছিল। জ্ঞান হারাতে হারাতে সে টের পেল তাকে জড়িয়ে ধরে শীতল কঙ্কালটা কিভাবে যেন বাতাসের মতো হয়ে তাকে বাতাস করে জানালা দিয়ে বের করে হু হু বেগে ছুটে চলছে। শেষবারের মতো আপ্রাণ চেষ্টা করে সে বাবা বাবা বলে চিৎকার করে উঠল, আর কিছু মনে নেই। রিবুর আর্তনাতে বাবা জেগে উঠে লাইট জ্বালাতে চাইলেন, পারলেন না। রিবুকেও ডিম লাইটের আলোতে ঘরের কোথাও পেলেন না। খোলা জানালার কাছে ছুটে গেলেন, দেখলেন ঘুটঘুটে কালো বিশাল এক জন্তুর মতো কিছু আকাশপথে দক্ষিণের দিকে ছুটে যাচ্ছে। আর হ্যাঁ, রিবুকে 2 হাতে জড়িয়ে নিয়ে যাচ্ছে। চিৎকার করে তিনি বাড়ির লোকজনদেরকে ডেকে ঘরে নিয়ে থেকে বেরিয়ে এলেন। তার চিৎকার শুনে আশেপাশে বাড়ির লোকজন বেরিয়ে এলো। সব শুনে ঠিক হলো সাহসী 10-12 জনের একটা দল লাঠি ছেটা টর্চ নিয়ে এক্ষুনি দক্ষিণের দিকে বেরোতে হবে। সবাই রেডি হতে লাগলো। এদিকে অজ্ঞান রিবু কিছু জানতে বা বুঝতে পারেনি তার কি হচ্ছে। বেশ খানিকক্ষণ বাদে শীতল কঙ্কাল তাকে ধপাস করে নিচে ফেলল। তখন ধীরে ধীরে রিবুর জ্ঞান কিছুটা ফিরে এলো।
অনেক কষ্টে চোখ খুলে সে দেখতে পেল একটা সমাধির কাছে সে পড়ে আছে। পাথরের ফলক, ইংরেজিতে নাম লেখা আছে, মরসিন গোমেজ। মরসিন নামটা দেখে রিবুর বুকে যেন কে হাতুড়ি দিয়ে পিটিয়ে যেতে লাগলো। চোখ আধবোজা করে সে পুরো সমাধিটা দেখার চেষ্টা করতে লাগলো। রাতের শেষ প্রহরে ম্লান জ্যোৎস্নায় জঙ্গলে প্রায় আচ্ছন্ন সমাধিটা দেখতে লাগলো। যদিও ভয়ে তার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছিল, তবু প্রাণপণ শক্তিতে সে দেখতে চাইছিল। সমাধির এক পাশে একটা পা যেন উঁচিয়ে আছে, পায়ের পাতায় এক পাটি জুতো ঢলঢল করছে। এটা তাহলে মরসিনের সমাধি? বেচারা মরসিনকে তাহলে ঠিকঠাক সমাধিস্থ করা হয়নি। তার এই ভাবনার সঙ্গে সঙ্গে এক ঝলক দমকা হাওয়ায় হু হু করে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল, যেন কেউ তার ভাবনাকে সম্মতি জানালো। রিবু যে মুহূর্তে খানিকটা ধৎসাৎ হতে যাচ্ছিল, ঠিক তখনই আবার চারপাশ অন্ধকার করে যেন মহাপ্রলয় শুরু হলো। কারা যেন চারপাশ থেকে তাকে নিয়ে টানাটানি শুরু করলো। বেচারা রিবুর প্রাণ যায় আর কি। এখন কিন্তু রিবু অনেক শক্ত হয়ে গেছে। সে বুঝতে পারছে তাকে মেরে ফেলা উদ্দেশ্য নয়, তাকে দিয়ে কেউ বা কারা কিছু সাধ্যসিদ্ধি করিয়ে নিতে চায়। কিন্তু কে বা কারা কী চায় সেটা বুঝতে পারছিল না। এমন সময় সেই ঠান্ডা কঙ্কাল হাত তাকে হেঁচকা টানে কোথাও নিয়ে যেতে লাগলো। তার মনে হচ্ছিল সে ভুল ভেবেছে। যখন তার একটা হাত ধরে কুকড়ে মাটির উপর দিয়ে হিসড়ে টেনে নিয়ে যেতে লাগলো, তখন রিবুর প্রাণ প্রায় বেরিয়ে যাচ্ছিল। একটা বহু পুরনো বাংলো বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দরজা ক্যাচকুচ করে খুলে গেল। একটা বোটকা গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। চারদিকে মাকড়সার জাল, আরশোলা উড়াউড়ি করছিল। একটা হলঘর মনে হলো। দেয়ালে বেশ কিছু ফ্যামিলি ফটোগ্রাফ। একটা ছবি দেখে মনে হলো একজন পুরুষ ও মহিলা মাঝখানে চেয়ারে বসা, দুপাশে দুটি ছেলে দাঁড়িয়ে। তাহলে মরসিন, তার বউ আর দু ছেলে। পাশের রুমে তাকে টেনে নিল। এটা নিশ্চয়ই বেডরুম। একটু সামনে যেতেই রিবু যা দেখলো তা অকল্পনীয়। অজান্তেই সে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠে মাটিতে লুটিয়ে পড়ল। পাশের কাঠে মাথা লেগে ফেটে গেল, গল গল করে রক্ত বের হতে লাগলো। খাটের উপর পাশাপাশি শোয়া তিনটি কঙ্কাল, মরসিনের বউ আর দু ছেলের। বুড় হয়ে আসছিল। একজন পুরুষ মানুষের গুমরানোর কান্নার অস্পষ্ট আওয়াজ চারপাশে একটা কান্নার আবহ সৃষ্টি করেছিল। রিবুর বাবা সদল বলে তার বিকট চিৎকার শুনে ঘরে এসে ঢুকলেন। সারা রাত এই একলাই জঙ্গলে ঘোরাঘুরি করেও তারা কোনো নিশানা লাগাতে পারেনি। তাদের সঙ্গে গির্জার পাদ্রীও যোগ দিয়েছিলেন। তিনি বললেন রিবুকে তাড়াতাড়ি বাইরে নিতে। আরও বললেন এই তিনটি কঙ্কালের সমাধির ব্যবস্থা এবং মরসিনেরও আবার সঠিকভাবে সমাধির ব্যবস্থা করলে মরসিন শান্ত হবে। হয়তো এই জন্যই তার আত্মা শান্তি পাচ্ছিল না। সবাই সম্মতি জানালো। তো ফ্রেন্ডস, শেষ রাতের ট্রেন গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।